আদিবাসী হাসিনা পরবর্তীকালে এই শব্দটা এই নিয়ে সকল মুভমেন্ট গুলা অনেকটা থিতায় পড়ছিল। সম্প্রতিকালে আদিবাসী দিবস বলে এবার আগে পিছের সময় থেকে এখনো এটা নিয়ে আবার হইচই বেড়ে গেছে। সবচেয়ে বড় হইচইটা ফেলছে খুশি কবির এক শাহবাগী। এই শাহবাগী এই জিনিসটাকে আরো উস্কায়, একটা স্টেটমেন্ট দেওয়ায় এটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসছে। আদিবাসী জিনিসটা কি আসে, কিছু ফ্যাক্টস দিই তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে বা সমাজে কেউ নিজেকে আদিবাসী বলে দাবি করছে এই বিষয়টা 1999 সালের আগে, 99 কি 2000 সালের আগে কেউ কোনোদিন বলে নাই। সন্তু লারমারা বাংলাদেশে ফেরত আসে, বাংলাদেশের সাথে বেইমানি করে, ইন্ডিয়ান দালালি করে তারা ইন্ডিয়ায় গেছিল। কবে? জিয়াউর রহমানের সাথে প্রতারণা করে তারা ইন্ডিয়া গেছিল। আচ্ছা, কথাটা পরিষ্কার করে বলেই দিই, জিয়াউর রহমান ক্ষমতা নেয় 75 সালে। জিয়াউর রহমানের ক্ষমতা নেওয়ার আগেই 1972 সাল থেকে মানবেন্দ্র লারমা সেই ছিল একমাত্র সংসদ সদস্য 72 কনস্টিটিউশনের সংসদে। মানবেন্দ্র লারমাকে শেখ মুজিব বলছিল তোরা বাঙালি হয়ে যা। মানে কি ধরনের বেয়াদবি কথা বলেছিল শেখ মুজিবকে একবার চিন্তা করে দেখেন। কেন বলেছিল? কারণ শেখ মুজিব নিজে তো বাঙালি জাতীয়তাবাদী, ফলে সবাইকে বাঙালি হতে হবে, ফলে রাষ্ট্রটা বানাইছিল বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র। এবার বুঝতে পারতেছেন কি ধরনের উদ্ধত্ত, কি ধরনের জাতবাদী রাষ্ট্র বানাইলে কি প্রবলেম হয়। ফলে মানবেন্দ্র লারমা এটা বিরোধিতা করছিল 1972 সংবিধানে, 72 সংসদে। এই ঝগড়াটা বাড়তে বাড়তে এরাই আস্তে আস্তে সশস্ত্র দিকে যাবে বলে চিন্তা করে। তখনও খুব যে গেছে একটা এমন না, যাবে এরকম ভাবতেছে, ছোটখাটো হয়েছে হয়তো। ততদিনে সন্তু লারমা তার ছোট ভাই জেলখানায় ছিল। জিয়াউর রহমান যখন নভেম্বরে ক্ষমতা নেয় 75 সালে, এরপরে সেই বিষয়টা আবার চাগা দিয়ে উঠে, বিশেষ করে ইন্দিরা গান্ধীর উস্কানিতে। ইন্দিরা গান্ধীর চিন্তা হলো যে শেখ মুজিব মারা গেছে, শেখ মুজিব মারা গেছে, এখন তো বাংলাদেশের কন্ট্রোল না আমার, এত সাধের আমার 72 কনস্টিটিউশন, এত সাধে আমার বাংলাদেশের স্বাধীনতা, এটা হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য সে একটা নোৎকা হিসেবে এই পাহাড়িদেরকে, সন্তু লারমাকে হাতড়ায়, তাকে ইন্ডিয়া যেতে দাওয়াত দেয়। জিয়াউর রহমান সন্তু লারমাকে জেল থেকে ছেড়েছিল বারবার এই কথা বলে যে শেখ মুজিবের সাথে আপনাদের যা ঝগড়া হয়েছে আমি তো ওইটার পার্ট না, কি হয়েছে আমি তাও জানি না, আসেন আমরা কথা বলে মিটমাট করে ফেলাই, আসেন, এই জন্য আপনাকে আমি জেল থেকে মুক্ত করে দিচ্ছি। সন্তু লারমা ওই জেল থেকে মুক্তির সুযোগটা নিয়ে উনি চলে গেলেন ইন্দিরা গান্ধীর কাছে, এবং ওই যাওয়া থেকেই শুরু হলো পাহাড়িদেরকে নিয়ে যাওয়া ওখানে, ইন্ডিয়ান ট্রেনিং নিয়ে এবার অস্ত্র হাতে আপনি বাংলাদেশে আসবেন, আক্রমণ করবেন। একটা বাংলা কথা পরিষ্কার করে সবাই শুনে রাখেন, দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যে ওই রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সশস্ত্র হয়ে যুদ্ধ করবেন আর রাষ্ট্র দাঁড়ায় দাঁড়ায় দেখবে, এটা আশা করেন না। প্রথম চোটে আপনি দেশদ্রোহী, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন আর এক রাষ্ট্রের হেল্প নিয়ে, আপনি আরো দেশদ্রোহী, বড় ধরনের দেশদ্রোহী। এই সন্তু লারমা সহ সমস্ত পাহাড়িরা এই কাণ্ড করছে। তাও প্রথম দিকে তারা খুব বেশি লোক পাহাড়িদেরকে নিয়ে যেতে পারে নাই। এটা দেখে ইন্দিরা গান্ধী দুঃখ করে কইছে আরো বেশি করে গ্যাঞ্জাম লাগান, এমন এমন গ্যাঞ্জাম লাগান যেন আর বাকি পাহাড়িরা থাকতেও না পারে চাইলে। তো এমন এমন ধরনের সামরিক বাহিনীর উপর আক্রমণ শুরু করেছে, তো স্বভাবতে সামরিক বাহিনীকে চেয়ে চেয়ে দেখবে। স্বভাবত যখন সামরিক বাহিনীর আক্রমণ শুরু হয়েছে তখন ঘরবাড়ি ছেড়ে পালাইছে, আর এগুলাকে আরো টোকায় নিয়ে গেছে। তাও যে খুব ভালো একটা সংখ্যায় নিতে পারছে তা না। এই হলো আদিবাসী সন্তু লারমা। না সরি, তখন আদিবাসী শব্দ আসে নাই। আদিবাসী শব্দ বাংলাদেশে নিয়ে আসে তারা 99-2000 সালের দিকে, 2000 সালের আগে না। এরপরে সন্তু লারমা ইন্ডিয়ানরা যা করে, প্রথমে ডেকে নিয়ে যায়, নিজের কাজ হয়ে গেলে এবার দাম করে দেয়, ছুঁড়ে ফেলা দেয়, ঠিক যেরকম ভাবে কাদের সিদ্দিকীকে করছিল। শেখ মুজিব মরার পরে কাদের সিদ্দিকীকে নিয়ে গেছে, আশ্রয় দিয়েছে। শেখ কাদের সিদ্দিকী দেশে ফিরে এসে রেল লাইন উপরে ফেলায়, সরকারি কাজে সশস্ত্র ভাবে বাধা দেয়। তো রেল উপরে ফেললে কি হয়? সাধারণ মানুষ তো মরবে নাকি? এইটা কি ধরনের আন্দোলন আপনার? তা আবার ইন্ডিয়ান হেল্প নিয়ে? এইটাই করছে কাদের সিদ্দিকী। জিয়াউর রহমান এবার যখন
গেড়ি ধরছে, ততক্ষণে ইন্দিরা গান্ধী সরে গেছে, কারণ আসছে মোরারজি দেশাইয়ের আমল। তখন মোরারজি দেশাই এদের সবাই বাইর করে দিছে, সারেন্ডার করছে। কাদের সিদ্দিকী বাদে তার পুরা বাহিনী ফেরত আসছে জিয়া রহমানের কাছে, সারেন্ডার করছে। আর কাদের সিদ্দিকী ফিরছে এরশাদ পড়ার পরে, ওই সুযোগ ওই ফাঁকে সে ঢুকে গেছে। আর ততদিন সে রয়ের খেদমত করছে ইন্ডিয়া বুঝে বুঝে। এই হলো কাদের সিদ্দিকী। সার কথাটা হলো এই যে ইন্ডিয়া সবসময় বাংলাদেশ থেকে এই ধরনের লোক নিয়ে গিয়া তাকে সশস্ত্র করে বাংলাদেশের উপর আক্রমণ চালাইছে। আর আমাদেরকে বলে আমরা হলাম সাত ভাইয়ের দেশে বিদ্রোহ ঘটাইছি, উলফা ঘটাইছি। এবার বোঝা গেছে কিছু? ওকে। এরপরে যখন সন্তু লারমানদেরকে ব্যবহার ফুরাই গেছে, লাইবিলিটি হয়ে গেছে, তাদেরকে ক্যাম্প বানায় রেখে ক্যাম্পে রেশন খাইতে হইতেছে, তো ভাই পোষায় না আর কয়দিন। তো যেমনি 96 সালে হাসিনা ক্ষমতা আসছে, দেখছে এইটাই সুযোগ, এদের ফেরত পাঠিয়ে দিই। 97 সালে একটা দুনপুন চুক্তি করে তাদের ফেরত পাঠিয়ে দিছে। তোমরা সন্তু লারমানরা যদি এতই বিখ্যাতি, এতই জোর ক্ষমতা তোমাদের আছে, হাতে অস্ত্র আছে, তো কম্প্রোমাইজ করছিল কেন? তোমাদের বাপ ইন্ডিয়ার কোলে বসে থাকতে অসুবিধা কি ছিল? আমরা কি দাওয়াত দিছিলাম? আসছিলা কেন? তোমরা আইসিলা, আইসে আবার ডাট মারো, এটা দিতে হবে সেটা দিতে হবে। তোরা তো দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে যুদ্ধ করছিল, অস্ত্র ধরছিল, তা বিদেশিদের স্বার্থে, বিদেশিদের পরামর্শে। মূল কথা হলো 97 সালে ফেরত আসার পরেও কখনো তা আমাদের মুখ দিয়ে এই আদিবাসী শব্দটা বেরোয় নাই। কেন? পাহাড়ি যত গোষ্ঠী আছে, সাধারণ পাহাড়ি থেকে যত নেতা গোতা আছে, কোন হারামজাদার যদি সাহস থাকে এসে বলুক, কেন আগে বলে নাই? কেন এর আগে কখনো আদিবাসী শব্দ উচ্চারণ করে নাই? কেন 2000 সালের দিকে এসে তারা উচ্চারণ করছে? আরো প্রমাণ চান? 97 সালে দেশে ফিরে আসার পরে প্রথম তাদের ছাত্র সংগঠন খোলে, সন্তু লারমানের ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনের নাম কি ছিল? আদিবাসী আদিবাসী ছাত্র সংগঠন। আপনার আদিবাসী শব্দটা জানলে তো তাই দিতেন নাকি? 97 সালের সংগঠনের নাম দিয়েছিল পাহাড়ি ছাত্র পরিষদ। কারো সাহস থাকলে উল্টা ইতিহাস দেখান আমারে। সংগঠনের নামই দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ। তো পাহাড়ি নামটা তো আপনাদের দেওয়া, নিজেকে নিজে আপনার দিছি, আমাদের দেওয়া নাম। কেন পাহাড়ি দিচ্ছিলেন কেন? আদিবাসী দেন নাই কেন? তাহলে আদিবাসী বলে শয়তানিটা কবে থেকে শুরু করছেন? এর কাহিনী শোনেন। আদিবাসী বলে শয়তানিটা শুরু করছে আপনাদের আর এক সকল রাজা, যার বাবা একটা রাজাকার পাকিস্তানে বসে আছে, ত্রিদীপ চৌধুরী, তার সন্তান দেবাশিস লন্ডনে গেছে ব্যারিস্টারি করতে। ওইখানে গিয়ে লন্ডনে এক ব্যারিস্টার তাকে এই বুদ্ধি দিছে আদিবাসী বলা। সেই থেকে সে ওখান থেকে ফিরে আসছে, ফিরে এসে সন্তু লারমানের পটায় এখন থেকে আদিবাসী গান শুরু করছে। এই হলো আদিবাসী বলার শুরু। তাহলে একদিন বোঝেন নাই কেন আদিবাসী বলতে হবে আপনাদেরকে? আপনাদের নিজেদেরকে আদিবাসী বলতে চান নাই। আদিবাসী বললে কি লাভ, না বললে কি লাভ, তা তো আপনি জানেন না, জানতেন না। এখনো তো বলতে পারবেন না আদিবাসী কেন চান, আপনাদের পরিচয়। তাহলে যেই আদিবাসী পরিচয় আপনার পাকিস্তান জন্ম থেকে শুরু থেকে 2000 সাল পর্যন্ত আপনারা টেরি পেলেন না আপনার আদিবাসী, 2000 সালের পর থেকে এত আপনার প্রধান দাবি হয়ে গেল কেন এটা? আর এই যে খুশি কবির মাতারি, আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনার আদিবাসী বোধ কোথায় ছিল? ইন্ডিয়ান দালালি করেন, এক শাহবাগ করছেন, এখন আবার আদিবাসী বলে আর এক দালালি শুরু করছেন। আপনাদের ন্যাংটা করে দেওয়া হবে। ইন্ডিয়ান দালালি আরেকবার শুরু করবেন, এত সুযোগ নেই, বারবার শাহবাগ বুঝতে দেওয়া হবে না, বসবে না। তাহলে এই হলো আদিবাসী বলার হিস্ট্রি। এখন আসেন 2000 সালেই বা আদিবাসী বলতে কেন? কেন এই দেবাশিস আদিবাসী শব্দটা শিখে আসলো? আর কেন দেবাশিসের আদিবাসী বলার এই ষড়যন্ত্রের কথা সন্তু লারমা কেন রাজি হলো? আমি তো প্রমাণ দিয়ে বলতেছি, আপনারা এর আগে কখনো আদিবাসী বলেন নাই, কেন ওই সময় আদিবাসী বলা শুরু করলেন? ইতিহাস না জেনে কথা বলবেন না। আর এটা ভাবেন না আপনাদের শয়তানি আমরা বুঝি না। আপনারা দালাল, দেশদ্রোহী। আপনারা ইন্ডিয়ান সাহায্য নিয়ে বাংলাদেশে এখনো এই যে আপনাদের ইউপিডিএফ সেকশনটা সারাদিন বাংলাদেশে থাকে, সশস্ত্র এর তারে গোলাগুলি করে, চাঁদাবাজি করে, আর সন্ধ্যেবেলা হলে ইন্ডিয়া চলে যায়। চিনি না আপনাদেরকে। কোন দেশ আছে যে আপনার দেশ থেকে এসে, পাশের দেশ থেকে সশস্ত্র ভাবে এসে আপনি আমার দেশে মারামারি করবেন, যাকে তাকে মারবেন, চাঁদা তুলবেন, আর আপনারা আমাদের সহ্য করবো? আদিবাসী মারাচ্ছেন কেন? আদিবাসী আমরা শুনবো? কি বলবো আর? এখন আসেন আদিবাসী কেন বলতে গেছে, বলে কি কেন বলছেন আপনারা? আর ইয়েকে দেবাশিস রায়কে কি শেখানো হয়েছিল?
ইনি আবার এখন পরে বিয়ে করছেন কোন এক ইয়ান, উনি তো আরো বড় একটা নারীবাদী, আরো বড় বিদ্বান, ইউএনএ গিয়ে দাবি করেন। পরিষ্কার করে লিখে নেন, বলে দিচ্ছি, ইউএন কোনোদিনই বাংলাদেশকে দাবি করতে পারবেন না যে আপনারা অমুককে বা তমুককে আদিবাসী বলেন। লিখে রাখেন, ইউএন এর কোনো মুরুদ নাই, কোনো আইন নাই, কোনো ক্ষমতা নাই বাংলাদেশকে দিয়ে বলায় যে আপনারা অমুক সেকশনটাকে আদিবাসী বলেন। কথা বুঝছেন? এবার নিজে হুঁশে আসেন, ওখানে গিয়ে নখরা করতে পারবেন। ওরা আপনাদের নিয়ে কথাবার্তা বলার, আড্ডা মারার একটা জায়গা করে দিয়েছে ইউএন, ওটুকুই, এর বেশি ইউএন কিছু করতে পারবে না। এখন আসেন, এই আদিবাসী বলার না বলার কোত্থেকে আসলো? আদিবাসী ইস্যুটা ইউএনএ যে কারণে আসছে, এর গন্ডগোল শুরু হয় 1955 সাল থেকে। কোন দেশের বেলায়? না বুঝে কথা বলেন না, দুই গালে 4টা করে চর খাইবেন। আমেরিকা কেমন দেশ, অস্ট্রেলিয়া কেমন দেশ, এখানে একটা শব্দ আছে অ্যাবরিজিন। অ্যাবরিজিন মানে বুঝেন? অ্যাবরিজিনই আসলে অরিজিনাল আদিবাসী শব্দ, অ্যাবরিজিন। অ্যাবরিজিন মানে হলো যারা ওই দেশের অরিজিনাল একদম যুগ যুগ ধরে বাসিন্দা ছিল। যেমন আমেরিকা, আমেরিকানরা ওটাকে দখল করে ওদেরকে নাম দিছে অ্যাবরিজিন, দিকে নাম দিছে রেড ইন্ডিয়ান, দিয়ে তাদেরকে ভাগাই দিয়া, ভাগানো আবার 2 পর্বে হয়েছে। প্রথম পর্বে তাদেরকে ভাগাইছে, তারা গিয়ে লোক নিয়ে গেছে ইংল্যান্ড থেকে, হোল ইউরোপ থেকে লোক নিয়ে গেছে ধাপে ধাপে। কবে থেকে? 1607 সাল থেকে নিয়ে গিয়ে ওখানে বসাইছে। আজকের আমেরিকায় যাদেরকে দেখেন, সাথে আমরা যত আমেরিকান দেখেন, এরা হলো বহিরাগত। এই যে আপনাদের আদিবাসী বিরুদ্ধে যান, এই অ্যাবরিজিন হলো রেড ইন্ডিয়ানরা। কথা বুঝছেন? কানে ঢুকছে? ভালো করে কানে ঢুকান, শয়তানি করবেন তো মার খাবেন। অ্যাবরিজিন যারা, তারাই আদিবাসী। অস্ট্রেলিয়াতে যান, অ্যাবরিজিন কারা? আর বাকি বাসিন্দারা কারা? বাকি বাসিন্দারা হলো যখন সব আমেরিকা ভরে গেছে, এরপরেও তাদের জেল খালি করতে হবে ইউরোপের দেশগুলা, ওই জেল খালি করার লোকগুলাই হলো অস্ট্রেলিয়ান। আপনারা কি ভাবছেন? কেউ দুনিয়াদারি কেউ জানে না ইতিহাসটা কি হয়েছে? তাহলে মূল ভাগটা হলো অ্যাবরিজিন, আর যারা পরে কলোনিয়াল আমলে তালটা দখল করছে। বাংলাদেশ কি আপনাদেরকে দখল করছে? রং মারান কি জন্য? আমরা বুঝি না, এগুলো জানি না। এখন আসেন, সোজা হিসাব শোনেন, আপনাদেরকে কে দাওয়াত দিচ্ছিল পাকিস্তানের সাথে যুক্ত হতে? কথা পরিষ্কার করে বলবেন। আপনারা কেন বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিলেন? পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে, রাজি হয়েছিলেন কেন? পাকিস্তানের সাথে যুক্ত হলেন কেন? আপনাকে দাওয়াত দিয়ে আনছি আমরা। দিদি ভাইকে জিজ্ঞেস করেন কেন সে পাকিস্তানের নাগরিক হয়ে বসে আছে এখনো, হয়তো মরেও গেছে। এই যে দেবাশিসের বাপ, এই রাজাকার 71 এর সময় পাকিস্তানকে সমর্থন করছে, তারা কেন পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল? আমরা দাওয়াত দিচ্ছিলাম। কিন্তু মুসলমানের জন্য পাকিস্তান করেছে সবাই জানে, তো আপনারা তার সঙ্গে ঢুকলেন কেন? আপনারা কি মনে করেন আমরা জানি না? এগুলো বুঝি না। আপনারা ঢুকেছিলেন নিজের স্বার্থে, কারণ তখনও সকল রাজাগিরি ছিল একটা, আর ব্রিটিশ এমন রাজাগিরি ছিলই। ওই রাজাগিরিকে বলা হতো করদ রাজ্য, করদ রাজ্য, প্রিন্সলি স্টেট বলা হতো, প্রিন্সলি স্টেট। রাজা রাজাগিরি থাকতো, ব্রিটিশদেরকে আপনাদের তোলা ট্যাক্সের একটা অংশ দিতেন, এই বলে রাজাগিরি রেখে দিত, এরকম সুবিধা ছিল। কিন্তু 47 সালে যখন ব্রিটিশে চলে যায়, তখন প্রিন্সলি স্টেটরা তারা আর রাজা থাকলো না। শুধু তাই না, মানে তাদের প্রোটেকশনে আর ব্রিটিশরা থাকলো না। শুধু তাই না, নেহরু, এই যে নেহরুই হলো আপনাদের সবার মেরে দিচ্ছে। নেহরুর পরিষ্কার কথা, কোনো রাজা নাই, খোদা হাফেজ, রাজার দিন শেষ, কিছু না পারি মিলিটারি পাঠায় ভেঙে দিব। এই ছিল নেহরু নীতি 47 এর পরে। আপনারা জানতেন নেহরু ক্ষমতা আসতেছে, নেহরু একটা রাজা রাখবে না। বুদ্ধিমান সাজেন, আদিবাসী মারান, আমরা বুঝি না এগুলো হিস্ট্রি কেউ। এই ভয়ে আপনারা পাকিস্তানে আসছেন। পাকিস্তান তো ঘোষণা দিয়ে বলে নাই তারা নেহরুর মতন রাজা রাখবে না। 1900 সালের ম্যানুয়াল মানান। হ্যাঁ, আপনারা ওই লোভে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিলেন, তাও সবটা পারেন নাই। আপনাদের এক অংশ এখনো যারা ত্রিপুরাতে আছে, তারা কারা? ইন্ডিয়াতে চাকমা আছে না, ওরা কারা? এটা তো আপনাদের আর একটা অংশ, যারা পাকিস্তানে যোগ দেয় নাই। ইভেন, আচ্ছা আরো একটা কথা আছে, একটু পরে বলতেছি। তাহলে নেহরুর যে নীতি, কোন রাজা রাখবো না, নো রাজতন্ত্র, এবং যারা যারা রাজা ছিল তাদের বিনা ক্ষতিপূরণে
যার যার রাজাগিরি ছেড়ে চলে যেতে হবে। এইটা থেকে হায়দ্রাবাদের রাজা থেকে শুরু করে কাশ্মীরের রাজা সবাই রাজত্ব চলে গেছে। এটা ছিল নেহরুর নীতি, আপনারা জানতেন। আরেকটা প্রমাণ চান? বেশি প্রমাণ ঘাটলে আপনাদের ক্ষতি হবে। সম্প্রতি আরেকটা লন্ডনে আপনাদেরই একটা ছেলে পিএইচডি করছে, ওই পিএইচডি রিপোর্টটা আবার বিবিসি ছাপছে। আমি একটু নামটা দেখে বলতে হবে আমাকে। ওই ছেলে পরিষ্কার বলতেছে এই কারণে বাংলাদেশে যোগ দিছিল তারা, অর্থাৎ পাকিস্তানে যোগ দিছিল তারা। ওই পিএইচডি রিপোর্টের থিসিসটা তাই। আপনারা কি মনে করেন দুই একটা খুশি কবির এই গাধা পড়াশোনা জানে না, তারা যা ইচ্ছা তাই বলে শাহবাগে ইন্ডিয়ানদের দালালি করবে আর আমরা এগুলা নিয়ে নাচবো, ভয় পাবো? হ্যাঁ, কেউ জানে না এটা? মুরুদ থাকলে পড়ে দেখেন না। আরো আছেন, আসেন। এই যে সন্তু লারমা, সে যে ইন্দিরা গান্ধীর পাল্লায় পড়ে বাংলাদেশ থেকে আপনাদেরকে ভাগায় নিয়ে গেছে, এর প্রমাণ কার কাছে আছে জানেন? এর প্রমাণটা আরেকটা পিএইচডি থিসিস। কে করছে? আপনারা মনে করেন যে আপনারা বইপত্র পড়বেন না, একটা দেবাশিস করতে কি শিখে আসলো আপনারা আদিবাসী হয়ে গেলেন, আর আমরা সব ভয়ে স্বীকার করে নেবো এটা? হ্যাঁ, আজকালকার দুনিয়ায় কোনো ইনফরমেশন লুকানো থাকে না। এই যে সুবীর ভৌমিক, আবার কোথেকে কি আনলাম আমি? সুবীর ভৌমিকের সাথে সন্তু লারমার কি সম্পর্ক? সুবীর ভৌমিকের বাড়ি হলো সম্ভবত আগরতলা, মানে 7 ভাই এলাকার কোথাও হবে। ওখানকার ইউনিভার্সিটি থেকে সে পাশ করছে, ওখানেই সে একটা পিএইচডি থিসিস করছে, পিএইচডি করছে। ওই পিএইচডি থিসিস হলো সন্তু লারমাকে কি করে ইন্দিরা গান্ধী ডেকে নিয়ে চলে গেছে। কি কাণ্ড বলেন তো দেখি। আর পিএইচডি থিসিস বন্ধ করতে পারে না, আর বন্ধ যখন করতে হবে ততক্ষণে পিএইচডি থিসিস শেষ প্রায়। সে একটা চুক্তি করছে সুবীর ভৌমিকের সাথে। ইভেন সুবীর ভৌমিকের থিসিস আমি অনলাইনে দেখছি, আমার কাছে কপি থাকলেও থাকতে পারে। সুবীর ভৌমিকের সাথে চুক্তি করছে, তোমাকে এখন থেকে একদম মাসওয়ারা বেতন দিব, কিন্তু তোমার এই পিএইচডি থিসিস আর বাইর করো না, নো প্রিন্টিং। ওখানে লেখা আছে যে ইয়েকে সন্তু লারমাকে ইন্দিরা গান্ধী কি করে দাওয়াত দিয়ে ষড়যন্ত্র করে ডেকে নিয়ে গেছে, কি করে পাহাড়ি পাল্টা সশস্ত্র সংগঠন দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ লাগাইছে। ওইটা হলো থিসিস, সুবীর ভৌমিকের থিসিস। যে সুবীর ভৌমিক এই যে সালাউদ্দিনের গুমর ফাঁস করতেছে, সেই জন্য সে এখন বেসিক্যালি রয়ে রয়ে কাজ করে, মানে কাজ না করলেও কাজ করে, অফিসিয়ালি আবার কেউ না, কিন্তু রয়ের পে রোলের মধ্যে তার নাম আছে, বেতন ওখান থেকে আসে, কিন্তু বসে বসে খায়। কারণ ওটাই চুক্তি, তার পিএইচডি প্রকাশ না করে। এগুলা খবর জানেন? খবর নিছেন কোনোদিন? কি মনে করেন দেবাশিস কি মনে করে ব্যারিস্টার হয়ে গেছে, তারে বউ কি জানি রানী, হ্যাঁ, তারা নারীবাদী, মানে তারা দুনিয়াদারি সব জানে। হ্যাঁ, সব ফুটা করে দিন। আসেন সুবীর ভৌমিক শেষ হলো, এরপরে আসেন এই যে আপনারা আদিবাসী শুরু করলেন, এরপরে কি করছেন আবার বাংলাদেশের যতগুলা এই ধরনের আদিবাসী, বলবো না, এটা অরিজিনাল শব্দটা ছিল ট্রাইবাল। ট্রাইবালের কথা আমাদেরও জেনে রাখা দরকার আছে, আমাদের সব পাঠক, সব সাধারণ মানুষের। ট্রাইবাল এটা অরিজিনালি আমরা এভাবে চিহ্নিত করতাম। ট্রাইবাল বলতে এরকম বুঝবেন, একদল মানুষ যদিও সমতলী প্লেন ল্যান্ডের উপর বাস করে, আর একদল ছিল উপরে, প্রত্যেকটা দেশের উপরে উপরে কিছু পাহাড়ি রয়ে গেছে, পাহাড় রয়ে গেছে। এই পাহাড়ে বসবাস করা সব দেশের উপরেই কিছু না কিছু পাহাড় আছে। ইউজুয়ালি আমাদের এদিকের পাহাড়ি গুলা, আমাদের মানে এশিয়ানই বলতে পারেন। আমার তো ধারণা এটা বোধহয় ইয়েরও, ল্যাটিন আমেরিকানদেরকেও তাই বলে, আমার খেয়াল করা হয় না ওদেরকে কি বলে। এই এথনিক গোষ্ঠীটাকে বলা হয় মঙ্গোলয়েড। আপনি আবার ভাইবেন না এটা আবার কোন জিনিস শিখাইতেছেন ভাই, মনে রাখা কঠিন না, খুব কঠিন না। একটা নাম বললে আপনারা বাংলাদেশের সব মুসলমান বলবো চিনি চিনি চিনি। কারা মঙ্গোলয়েড? হালাকু খান, হ্যাঁ চিনি তো। হালাকু খান চিনে না এমন কোন মুসলমান আছে বাংলাদেশে? হালাকু খানরা হলো মঙ্গোলয়েড। কারণ যেটাকে মঙ্গোলয়েড যারা, তাদের একটা অংশ নিয়ে মঙ্গোলিয়া বলে একটা রাষ্ট্র বানানো হয়েছে। তার মানে সমস্ত মঙ্গোলয়েডরাই মঙ্গোলিয়া আছে না, ইভেন সে অর্থে চাইনিজদের একটা বড় অংশ মঙ্গোলয়েড, যারা মানে পাহাড়ের উপরই একটা সমতল হয়ে গেছে, এই টাইপের জায়গা। এই টাইপের বাসিন্দাদেরকে এথনোলজিক্যালি মঙ্গোলয়েড বলা হয়।
আমাদের এখানেও যেমন কেন ময়মনসিংহে গারো এরা কারা, সাঁওতাল এরা কারা, এরা থেকে আসছে। আমাদের দিনাজপুরে পাবেন পলিয়া বলি আমরা, এরা থেকে আসছে। দার্জিলিং, দার্জিলিং জলপাইগুড়ি তো পাহাড়, এটা হলো মূল পাহাড়ের থেকে ছোট পাহাড়, তারপরে নিচে হলো আমাদের বাংলাদেশের মতো সমতল। তাহলে যারা পাহাড়ি থাকে এরা হলো মঙ্গলয়েড, আমাদের পাহাড়িরা মঙ্গলয়েড। চিটাঙের লোকেরা বেসিক্যালি মঙ্গলয়েড, কিন্তু ইসলাম মুসলমান হয়ে গেছে, ওই জন্য ফেস দেখলে বুঝবেন কে মঙ্গলয়েড আর কে না। কিন্তু এটা মুসলমান হয়তো মেনস্ট্রিমে মিশে গেছে। ওকে, কেন মঙ্গলয়েড নাম বলা? এই মঙ্গলয়েড দেখে আরেকটা ভাষায় আমরা বলি ট্রাইবাল। হ্যাঁ, এগুলোর নাম বলেন, ঠিক আছে, কিন্তু আপনারা আদিবাসী বলতেছেন কেন? এটা বললে না বললে কি অসুবিধা? এখন এই আসল কথাটা শুনে এইটা নিয়ে, তাহলে প্রথম চোটে অ্যাবরিজিনের ঝামেলা যেটা বললাম, এটা প্রথম চোটে তাদেরকে ভাগাই দিয়া এই অস্ট্রেলিয়ানরা বা আমেরিকানরা যেরকম ভাবে আমেরিকাতে ঢুকছিল, এটা একটা পর্ব গেছে। সেকেন্ড আরেকটা পর্ব আছে। কেন সেকেন্ড পর্ব আসলো? কারণ মাটির নিচে কি সম্পদ আছে তত তা এখন দরকার হয় নাই, খুঁড়েও দেখা হয়নি। ঠিক যেমন ইন্ডিয়াতে কেন নকশালি মুভমেন্ট গুলো সব খনি এলাকায় কেন? এই একই কারণে। ওয়েস্ট বেঙ্গলের উপরে হলো বর্ধমান, বর্ধমান বা অ্যাকচুয়ালি বলে ওটা ঝাড়খণ্ড, বিহার, এসব এলাকা। এই এলাকাগুলো একদম কয়লা খনিতে ভর্তি। তো প্রথম যুগে ইন্ডিয়াতে এই অঞ্চলটাকে খুঁড়ে দেখা হয় না, এত কয়লা দরকার নেই। এখন যত দিন যাচ্ছে তত ওই যে ওখান থেকে অ্যালুমিনিয়াম তুলতেছে। খনিগুলা যখন তোলার পর্ব শুরু হচ্ছে, এই তো সেকেন্ড ফেজ, এইটা এই 55 সাল আশপাশে, তখন সবাই আর একবার ওখানকার যে এই যে ট্রাইবাল লোক তাদেরকে খেদাচ্ছে। ওকে ভাই, 55 সাল হয়ে গেছে, মাটির নিচে সম্পদ তুলবেন, ভালো কথা, এদেরকে অ্যাটলিস্ট এখন একটা পুনর্বাসনের ব্যবস্থা করেন। এটা করবে না। এই জন্য আমেরিকায় সেকেন্ড টাইমের প্রবলেম শুরু হচ্ছে, অস্ট্রেলিয়ার সেকেন্ড টাইমের প্রবলেম শুরু হচ্ছে এই 55 সালের আশেপাশে। ফলে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, এইটাই ট্রাইবাল মুভমেন্ট বলতে পারে। একটা পর্যায়ে এই যে বলতেছে অ্যাবরিজিন যে আমরা আদিবাসী, এই জন্য তর্কটা কিন্তু ওখানে আসতেছে, যারা আমেরিকান মতন লোক ঢুকছে, অস্ট্রেলিয়ার মতন লোক যারা ঢুকছে, আমরা কি পাহাড়ে ঢুকছি? আদিবাসী মারায়েন না আমাদের সাথে। আমরা কি অ্যাবরিজিনদের জায়গা দখল করিয়া সমতলে ঢুকে পড়ছি? আমরা কি আদিবাসী মারান? কথা না বুঝিয়া। হ্যাঁ, এই যে 55 সালে যে কাহিনী বলতেছে, এটা আমেরিকা, এটা ইভেন ইন্ডিয়া। আরেকটা প্রমাণ দিই আমি, এই আদিবাসী যে মারান, এই ইন্ডিয়া আদিবাসী স্বীকার করে? সোজা উত্তর দিবেন। তাহলে সে আবার আপনাদেরকে অস্ত্র দিয়ে আমাদের পিছনে পাঠায় দেয় কেন? সোজা উত্তর দেন। আপনার ত্রিপুরা, এরা কি আদিবাসী না? এরা কি আপনাদের ভাষায় আদিবাসী? আদিবাসী না এরা? তো ওরা কি মুক্ত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে? আমাদের উপর আদিবাসী ফলাইতে আসেন কেন? রয়ের হেল্প নিয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন কেন? ওই ইন্ডিয়ার যে 7 ভাই, এই 7 ভাই সবই তো অ্যাবরিজিন, অরিজিনাল বাসিন্দা ওখানকার। তো ওগুলোতে ফলান না কেন? আমাদের কাছে আসেন কেন? আর এই যে প্রমাণ দিলাম, আমরা তো কখনোই আপনাদের এলাকায় যাই না। আপনারা কেন পাকিস্তানের সাথে যুক্ত হইতে আসছিলেন? আপনাদের চুলকাই ছিল, কারণ নেহরু আপনাদেরকে মাইরে দিয়ে এটা নিজের রাষ্ট্র বানায় দিত। আর এখন আপনারা এসে আমাদের এখানে বিরক্ত করতেছেন আমাদেরকে, আমরা আপনাদের জায়গা নিছি। আর প্রথম কথা গেল, এর শেষ করে দিই মূল আলাপ যেটা, এইটার পর থেকে এই মুভমেন্টটা শুরু হয়। কারণ একদিকে নতুন করে খনি খুলে বের করার চেষ্টা, এটা সবচেয়ে বেশি হয় পুরো ল্যাটিন আমেরিকায় আর আমেরিকায়, মধ্য আমেরিকায়। এই মুভমেন্টে যখন চাকতে থাকে, তখন দিনে আরেকটা সময় শুরু হয়েছে, ইকোসোক বলে ইউএন এর রিফর্ম শুরু হয়েছে, একটা ইকো এসওসি। ইউএন এর জন্মের পরে যতটুকু ঘটছিল, তারপরে আরো নতুন কিছু ঢুকতে হবে, নতুন কিছু ইস্যু তৈরি হয়েছে। এই ইকোসোক তৈরি হয়েছিল 1965-র দিকে, 64, 65, 60-এর পরে আর কি। সেখানে ঢুকানো হবে এই ট্রাইবালদের প্রবলেমটাকে। এইটাই ফাইনালে ঢুকছিল 90-এর পরে, সম্ভবত 93 সালের দিকে। এখানকার রেজলিউশন কি? এখানে প্রথম ট্রাইবাল জিনিসটাকে স্বীকার করা হয়, মানে আদিবাসী, ট্রাইবাল বা অ্যাবরিজিন বলতে যা বোঝায়, অ্যাবরিজিন ধারণাগুলো আসছে এখানে। এখানে বলা হচ্ছে একটাই শর্ত, অ্যাবরিজিন ঠিক আছে স্বীকৃতি দিলাম, এলাকার লোক অ্যাবরিজিনরা মুভমেন্ট করছে ঠিক আছে, তার প্রতি সিম্প্যাথি থাকবে ইউএন এর, কিন্তু একটাই শর্ত,
মূল যারা ঢুকছে আপনাদের দেশে, তারা যদি স্বীকার করে যে আপনারা অ্যাবরিজিন, তাইলে আপনাদেরকে স্বাধীন রাষ্ট্র বানাতে হবে। কথা খেয়াল করেন, আমি আবার বলতেছি, পরিষ্কার করে শোনেন। ট্রাইবাল বলে স্বীকৃতি সেই পাবে যারা ট্রাইবাল বা অ্যাবরিজিন বলে স্বীকৃতি তারাই পাবে যাদেরকে দখল করেছে বিদেশ থেকে গিয়ে কেউ, ওরাও যদি স্বীকার করে। অর্থাৎ খোদ আমেরিকান, এখনকার সাজা চামড়ার এই ককেশিয়ানরা যদি স্বীকার করে রেড ইন্ডিয়ানরাই হলো অরিজিনাল অ্যাবরিজিন, তাইলে রেড ইন্ডিয়ানদেরকে আলাদা করে একটা রাষ্ট্র বানাতে দিতে হবে, এবং ওই রাষ্ট্র বানানোর ক্ষেত্রে ইউএন হেল্প করবে। কথা পরিষ্কার করে বুঝেন। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনরা যদি স্বীকার করায় নেয় অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে দিয়া যে আমরা অ্যাবরিজিন, আদিবাসী, তাহলে অ্যাবরিজিনদের জন্য আলাদা অঞ্চল, এটা ইউএন গিয়ে ঠিক করে অস্ট্রেলিয়ার ভিতরে আরেকটা রাষ্ট্র বানাই দিবে। কথা পরিষ্কার করে বুঝেন। দুইটা শর্ত। এক হলো, তা আমরা তো আপনারা অ্যাবরিজিন না বাংলাদেশের। হুদাই তর্ক করেন কেন? আমরা কি আপনার জমি দখল করতে গেছি? হ্যাঁ গেছি। কখন? জিয়া রহমান আমলে। সে কথা পরে আসছে। দ্যাট ইজ এক্সেপশনাল। যাদেরকে আপনি এখন বলতেছেন সেটেলার, সেটেলার কবে থেকে? এটা এক্সেপশনাল আসছে এই কথার পরে। আমরা বাংলাদেশে আপনাদের কোনো জমি দখল করতে যাইনি। আপনারাই পাকিস্তানে এসে জয়েন করছেন, তো দখল করলে অবশ্যই এটা পাকিস্তানের ভূখণ্ড। কিন্তু সেই আর্গুমেন্টও আমরা আপনাদেরকে সেটেলার ঢুকাই নাই। সেটেলার ঢুকানোর পক্ষে স্ট্রং আর্গুমেন্ট দিব আমি একটু পরে, আগে এটা শেষ করতে দেন। তাহলে এইবার তাহলে আপনারা বাংলাদেশের স্বীকৃতি দেওয়াটা নির্ভর করতেছে বাংলাদেশ সরকার। প্রথমত আপনারা আদিবাসীর সংজ্ঞা অনুযায়ী আদিবাসীতে পড়েন না, কারণ আপনার অ্যাবরিজিন ছিল। আমরা আপনাদের দেশে দখল করছি আমেরিকার মতো বা অস্ট্রেলিয়ার মতো বা ইন্ডিয়ার মতো না। আপনারা আপনাদের জায়গায় ছিলাম, আমরা আমাদের জায়গায় ছিলাম। কাজে আমাদের সাথে আপনাদের এই বিষয়ে কোনো বিরোধী নেই। আপনারা অ্যাবরিজিনও না, আপনারা ট্রাইবালও না, আপনারা আদিবাসীও না। অন্তত আমার চোখে আপনারা যেখানে আছেন সেখানেই আছেন। কথা পরিষ্কার, একদম জেরে কাশেন। আপনারা এমন কোন ভূখণ্ডে ছিলেন না যে আপনাদেরকে সরায় আমরা সেখানে দখল করছি। বাঙালি সমতলি বেসিক্যালি। এমনিতে তো আমাদের লুকানো জায়গা নাই, যে কারণে এখানে কোন সশস্ত্র মুভমেন্ট চলে নাই, টিকে না। কারণ সশস্ত্র মুভমেন্ট হতে গেলে বন জঙ্গল লাগে, পাহাড়ি লাগে, যেখানে লুকানো যাবে। তো সেই জন্য আমাদের এখান থেকে কেউ আপনাদের ওখানে যায় নাই। আপনারা নিজের প্রয়োজনে, নেহরুর ভয়ে আপনারা এসে জয়েন করছিলেন পাকিস্তানে। আর মুসলমানের পাকিস্তান আপনারা কেন আসবেন? এটা তো সিম্পল অ্যান্সারটা দেন না। কি এমন চুলকাই ছিল আপনাদের যে আপনারা মুসলমানদের সঙ্গে দেশ করতে চলে এলেন? আপনারা অপশন দিলেন না কেন যে আপনারা ইন্ডিয়া সাথে থাকবেন? কি কাকে কি বুঝান? নুনফুন মানান? হ্যাঁ, এটা খুশি কবির আপনাদের পক্ষে থাকলে মনে করেন যে আপনারা বিরাট ক্রিয়া হয়ে গেছেন। আসল কথায় আসেন এখন। তাহলে কোন যুক্তিতে, ইভেন ইউএন এর যুক্তিতেও আপনারা না অ্যাবরিজিন না আদিবাসী। আর এমনিতেই পুরো জিনিসটা নির্ভর করে বাংলাদেশের মূল যে সরকার, তারা যতক্ষণ স্বীকার না করবে আপনারা আদিবাসী, ইউএন আপনাকে পাত্তাও দিবে না। এই যে উদাহরণটা দেন আপনারা ইস্তিমুর নিয়ে, ইস্তিমুরের বেলায় ইন্দোনেশিয়াকে এটা স্বীকার করতে হয়েছিল, এবং আসলে এটা একটা মূল ইন্দোনেশিয়ার বাইরের একটা দ্বীপ, প্লাস অস্ট্রেলিয়ান উস্কানি ছিল। এই সব মিলে ঘটনাটা ঘটতে পারছে। তারা ছিল খ্রিস্টান, এমনি ইন্দোনেশিয়ানরা মুসলমান, ফলে এমনি একটা ভাগ তো সরাসরি হয়েই আছে। ওই এক্সাম্পলটা আপনি বাংলাদেশে প্রয়োগ করতে চান, তো বাংলাদেশের সরকারকে কি কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, যে আমরা আপনাদেরকে আদিবাসী স্বীকার করব? এইবার এমন একটা ফ্যাক্টস বলবো যে আপনারা একদম শুকাই যাবেন। আপনাদের এত মায়ের পেটের ভাই হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগই কিন্তু আপনাদেরকে বলছে তোরা বাঙালি হয়ে যায়, বলছে না? আবার ওই আওয়ামী লীগের না চুষলে আপনাদের ভালো লাগে না, খুব কাছের মনে হয়। কেন? কেন আপনাদের বাবা একই ইন্ডিয়ান বাপের কাছ থেকে আপনারা আইছে, এই জন্য আপনাদের খুব কাছের লোক মনে হয় আওয়ামী লীগকে। এবার আওয়ামী লীগের কাহিনী শোনেন। 2010 সালে দীপু মনির যখন পররাষ্ট্রমন্ত্রী, এই সময় হাসিনা সিদ্ধান্ত নেয়, ঘোষণা করে দেয় সরকারের নীতি যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। কে বলছে? হাসিনা বলছে। আমার নিজের কারণে শোনা। ইউএন মানে এটা জেনেভার ইউএন, যেটা হিউম্যান রাইট নিয়ে কাজ করে, ইউপিআর বলে একটা সম্মেলন নয়,
ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ। এই ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে আমি গেছি, দীপুমণিও গেছে। দীপুমণি পরিষ্কার করে বলতেছে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। কেন? এই প্রথম এই ইস্যুতে হাসিনাকে পরিষ্কার করে বোঝানো হয়েছে যে আপনি এই বিষয় সম্পর্কে যে এতাল ওতাল করে রাখছেন। দেখেন 2010 মানে পরিপূর্ণভাবে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে থাকে একটা হাসিনা সরকার, এটা তারপরেও হাসিনা বুঝছে প্রবলেমটা কি, কেন আদিবাসী বলা যাবে না। এই জন্য 2010 সাল থেকে আওয়ামী লীগ শুরু করছে যে আদিবাসী বলে বাংলাদেশে কেউ নাই। কথা ক্লিয়ার? আমরা আদিবাসী বলে স্বীকৃতিটা নিয়ে গিয়ে আপনারা এবার ইউএন কে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে তাদের আন্ডার একটা ইলেকশন করে রাষ্ট্র বানায় ফেলবেন। রাষ্ট্র বানাবেন কি? ও তো আরেক কাহিনী। রাষ্ট্র বানায় আমাদেরকে ডিস্টার্ব করবেন। আপনারা রাষ্ট্র বানানোর মতন এমন কোন জনসংখ্যা হন নাই। আপনারা 3 জেলা মিলে যতটা লোক তা আমাদের একটা বড় উপজেলাতে আছে। কি বুঝছেন? জনসংখ্যা কত আপনার? সব মিলে 15 লাখের বেশি হবে না। আপনাদেরকে ওখানে রাষ্ট্র বানাতে পারে, আপনারা আমাদেরকে ইন্ডিয়ানদের হয়ে ডিস্টার্ব করতে থাকবেন। আমাদের কুত্তা কামড়াইছে, আপনাকে আদিবাসী স্বীকার করবো কেন? এমনি আপনি আদিবাসী বলে কেউ না, আপনি না আদিবাসী না অ্যাবরিজিন না আপনাদের কোনো ভূমি আমরা দখল করছি, তো কেন স্বীকার করব? এইটা হাসিনা সহজেই বুঝছে, সেই কারণে হাসিনা করে না। আর এবারই তো প্রথম টেস্টে পড়লো বিএনপি সরকার, এর আগে তো বিএনপি সরকার ছিল না, ফলে বলতেও হয় নাই। এইবার সেই জন্য এই সালাউদ্দিন পরিষ্কার করে বলতেছে বাংলাদেশে আদিবাসী নাই। সে ঠিক কথাই বলছে, একই কথা, সে তো হাসিনার নীতিটাই ফলো করতেছে। আর আদিবাসী তো আমরা বলবো না। যখন থেকে আপনারা ইউএনএন এর নীতি দেখেন নিজেরা নিজেদেরকে আদিবাসী সাজাইছেন, আমরা কেন বলবো? আমরা কি অস্ট্রেলিয়ার মতন অ্যাবরিজিনদেরকে খেদায় অস্ট্রেলিয়া দখল করছি? আমরা কি আমেরিকার মতন অ্যাবরিজিনদের খেদায় আমেরিকা দখল করছি? আমরা কি সাদা চামড়ার লোক? আমরা কি হোল ল্যাটিন আমেরিকা দখল করছি এরকম? আপনি কি এগুলা দুনপুন বুঝান কাকে? কেউ বুঝে না, এগুলা জানে না। সমস্যা হলো এই হিস্ট্রিটা অনেক লম্বা বলতে হয়। আমি এর আগে আরো 2টা অনুষ্ঠান করছি, তখনও বলতে পারিনি, কারণ এটা এত বড় লম্বা। দেখেন কাহিনীটা হলো সময়কাল হিসেবে 55 সাল থেকে 93 সাল, এত লম্বা সময় হিস্ট্রি বলা চারটিখানি কথা। আপনি কি মনে করেন আপনাদের আদিবাসীর গল্প আমরা জানি না? বাংলাদেশে কেউ জানে না? আপনারাই সব বুঝছেন। তাহলে আদি পাপী হলো এই দেবাশিস, পারলে তাকে ফায়ার করে দেন। আর আপনাদের যে ইউপিডিএ আছে ওদেরকে তো শুরু থেকেই, যখন থেকে আপনারা সন্তুল লারমার নেতৃত্বে কম্প্রোমাইজ করছে বাংলাদেশে ফেরত আসছেন, এই ইউপিডিএফ তো ইন্ডিয়ার হাতে থেকে গেছে, এবং এরাই তো কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার থেকে অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ডিস্টার্ব করে যাচ্ছে, সন্ত্রাসী কাজগুলো করে যাচ্ছে। আপনারা কি মনে করেন সহ্য করবো আমরা? মাইরে একটা কিছু রাখবো না, সোজা কথা। কারণ মার ছাড়া আসলে আপনারা সোজা হবেন না। যত সহজ করে দিব ততই আরো পেয়ে বসবে। ওকে, 2টা প্রসঙ্গ খালি বলে নি। কেন সেটেলার করতে গেছি এবং কেন সেটেলার করাটা জায়েজ, ইভেন লিগ্যালিও জায়েজ। আপনারা কি করছেন সন্তুল লারমার নেতৃত্বে? আপনারা ইন্ডিয়ার হাতে পুতুল হয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশের উপরে আক্রমণ করেছেন। দুনিয়ার এমন কোন রাষ্ট্র আছে তার দেশের উপরে কেউ যদি অস্ত্র হাতে বিদেশের সহায়তায় আক্রমণ করে সে কি চুপচাপ বসে দেখবে না আঙুল চুষবে? আপনাদের তৎক্ষণাৎ রাষ্ট্রদ্রোহী হিসেবে মেরে ফেলা উচিত আমাদের, এবং তাই করবো আমরা। যা কিছু করার সবকিছু করবো। আপনারা তো তখন বাংলাদেশের নাগরিকই না। আবার বলছি, আপনারা তখন বাংলাদেশের নাগরিক না। ফলে আমরা যদি শুধু সেনাবাহিনী ওখানে যুদ্ধ করতে করি আপনাদের সাথে, আপনাদের এই যে সন্ত্রাসী কাণ্ড যদি ইন্ডিয়া থেকে এসে আপনারা করতে থাকেন, তাহলে আলটিমেটলি এটা দেখাবে যে সেনাবাহিনী একটা দখলদার। যুদ্ধ স্ট্র্যাটেজিতে আমি এই বিপদে কেন আমার সেনাবাহিনীকে ফেলবো? আপনার সাথে আমার সম্পর্ক তখন হবে আপনি বিদেশি, কথা খেয়াল রাখেন। প্রতিটা পাহাড়িকে আমরা বিদেশি বলে ট্রিট করবো তখন। বলে বিদেশির সাথে কিসের আমার নাগরিক অধিকার? আপনি তো অস্ত্র ধরছেন আমার বিরুদ্ধে। ফলে আমি এখান থেকে বাঙালি নিয়ে কোনো বসাই দিব, সো দ্যাট আমি দেখাতে পারি এটা বাঙালির সঙ্গে পাহাড়িদের ঝগড়া। আমি গেছে এটাকে ঠান্ডা করতে, আমাকে ইউএনের সামনে দেখাইতে হবে না, আমাকে তো গল্প বানাইতে হবে না। আমি কি দাঁড়া দাঁড়া দেখবো যে আপনারা এখানে অস্ত্র হাতে ইন্দিরা গান্ধী নর্তন কুর্দন করবেন আর আমরা দাঁড়া দাঁড়া দেখবো? এগুলা আমরা অবশ্যই স্যাটেলাইট নিয়ে যাবো।
আমরা তো আগে করিনি। আপনাদের জায়গা জমি নিয়ে আমাদের কোনো লোভ নেই, আমরা কখনোই কিছু করি নাই। ইভেন দু একটা রাবার বাগানও যা আছে তাও তো আপনাদের জায়গায় না। কারণ পাহাড়ি এলাকার ভিতরেও, এই 3টে জেলার ভিতরেও তো সরকারের খাস জমি আছে। কথা পরিষ্কার করে শোনেন, সরকারের খাস জমি সরকার যা খুশি করতে পারে। আমরা তখনও তো আপনাদের বিরুদ্ধে কিছু করিনি, কিন্তু যখন ব্যাপক হারে আপনার সশস্ত্র সংগ্রাম শুরু করছেন, তখন আমরা সেটেলার ঢুকাবো ছাড়া কি করবো? দ্যাট ইজ এ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। বাংলাদেশ রাষ্ট্র টিকাইতে গেলে রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝছেন? এবার আপনারা ইন্ডিয়ান দালালি করবেন, সশস্ত্র সংগ্রাম করবেন, ইন্দিরা গান্ধীর কাছ থেকে অস্ত্র নিয়ে এসে ইন্ডিয়ান ভাড়াইট্টা আর্মি হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরবেন, আর আমরা আপনাদের চুমা দিব। হ্যাঁ, অবশ্যই স্যাটেলাইট ঢুকাবো। আপনাদের সেই ষড়যন্ত্র শেষ হয়েছে। 97 সালে আপনার আসতে দিয়েছি আমরা, আপনারা আবার আদিবাসী নিয়ে নয়া ষড়যন্ত্র শুরু করছেন। কি মনে করেন নিজেকে? এবার আসলে একটা খুব দ্রুত লম্বা হিস্ট্রি দিয়ে দিই। অরিজিনাল পাহাড়ের সঙ্গে গন্ডগোলটা শুরু হচ্ছে কবে? শুরু হচ্ছে কাপ্তাই বাঁধ থেকে, আইয়ুব খানের আমলে। সেকালের এই ধরনের পানি বিদ্যুৎ নেওয়ার ব্যাপারে দুনিয়ার কোথাও পানি বিদ্যুৎ নিতে গেলে পানি যখনই কোথাও আটকাবেন, তখন বহুত মানুষ ওই আটকে পড়া পানির ভিতরে তাদের জায়গা জমি হারাই ফেলবে। তাহলে পানি বিদ্যুৎ নিতে গেলে প্রথম যেটা কনসার্ন নিতে হতো, সেটা হলো ওখানে যে লোকগুলোর বাড়িঘর ডুবে যাবে, জায়গা জমি ডুবে যাবে, তাদেরকে পুনর্বাসন করাটাও ওই পানি বিদ্যুৎ প্রকল্পের অংশ হতে হবে। এইটা কেউ করে নাই, দুনিয়াতেও কেউ করে নাই, আইয়ুব খানও করে নাই। বিকজ তখনকার রেয়াজ পরিবেশ বলে কোনো জিনিস তখন কোন কারো ধারণা মাথাতেই নাই। 62 সালে কাহিনী করতেছি, বা কিংবা তারও আগে। ফলে সেখান থেকে আপনাদের মূল রাজবাড়ি যেটা, সেটা ডুবে গেছে। তামসার কথাটা হচ্ছে, রিয়েলি যারা কাপ্তাই বাঁধের জন্য ক্ষতিগ্রস্ত, তারা সবাই কিন্তু এখন ইন্ডিয়া সেটেল হয়ে গেছে, ওই গ্রুপটা। তামসার কথা দেখেন, ওই জায়গাটা বাদ দিয়ে হোল 3টা জেলার কোথাও বাঙালিরা মানে জমি জমা নিয়ে বিরোধ, পাহাড়িদের জমি বাঙালিরা নিয়ে নিছে, এই জাতীয় কোনো ইস্যুই নেই। একটা সিঙ্গেল 1 বিঘা জমিও নাই কোথাও। তাহলে আজকে জমি জমা নিয়ে এই যে এখন বলছে জমি জমার প্রবলেম সব করতে হবে, তো জমি জমার প্রবলেম আনলো কে? সন্তুল লার্মা বলেন, জমি জমার প্রবলেম নিয়ে আসলো কে? কাপ্তাই বাঁধের কারণে কারো জমি জমা হয় নাই, কেবলমাত্র রাজবাড়ির অংশটুকু ছাড়া। এবং তারও তো সেটেল হয়ে গেছে। ইভেন তাদের সেটেলমেন্টের পক্ষে ইন্ডিয়ান হাইকোর্টের রায় আছে, এই সুপ্রিম কোর্টের রায় আছে। বলে যে ফরগেট কেস। এবং তারা কেউ এখনকার মুভমেন্টের কেউ না। তাহলে আপনারা এই গ্যাঞ্জাম মারা আপনার কারা? আপনারা ইন্দিরা গান্ধীর দালাল। সাহস না কমতো না আপনাদের? হ্যাঁ, আপনাদের কেউ কিছু বলে না, আর সকলে প্রগতিশীল আপনাদের তেল মেরে মেরে আপনাদের ল্যাস বুড়া করে দিচ্ছে। কোন হিস্ট্রি জানে না, কিছু জানে না। আর এই প্রগতিশীলদেরকে বলি, তাদের বাপ স্টালিন, সে কত বড় এই উপজাতি মারছে, চিন্তা করে দেখ। এই যে 1922 সালে এই যে সোভিয়েত ইউনিয়ন বানাইছিল, এই সোভিয়েত ইউনিয়নের কারা ছিল? স্টালিন কি ছিল সোভিয়েত ইউনিয়ন বানানোর সময়? খবর রাখছস? রাশিয়ায় এদেরকে বলে কমিশন। কমিশন মানে মন্ত্রী। স্টালিন কোন মন্ত্রী ছিল? এই যত জাতপাত আছে সব ভাইঙ্গা মাইরে ভেঙে দিয়ে নিয়ে আসো, মূল সোভিয়েত ইউনিয়নের ভিতরে ঢুকা গেল। এই যে উজবেকিস্তান, অমুকস্তান, তমুকস্তানের যে স্থান দেখেন, মানে জারের আমলের যত সাম্রাজ্য ছিল পুরোটাকে ঢুকা গেলাইছে। এইটাই সোভিয়েত ইউনিয়ন, এবং এইটারই মন্ত্রী ছিল স্টালিন, আপনাদের বাপ। কথা বুঝে কথা বললেন। তাহলে স্টালিন কিভাবে তার দেশের উপজাতি মারছে, বুঝছে? আর আপনারা এখানে আইছেন সন্তুর লার্মার খেদমতগার হইতে। হ্যাঁ, পাহাড়ি শুনলে আপনাদের একেবারে ইয়ে খারাপ হয়ে যায়। কি মনে করেন নিজেদেরকে? এগুলা হিস্ট্রি একটু শোনেন। সোভিয়েত ইউনিয়নের নাম শুনলে তো আপনাদের ষষ্ঠাঙ্গ প্রণাম দিয়ে আলান, কত মহান সোভিয়েত ইউনিয়ন। এই হলো সোভিয়েত ইউনিয়ন। আপনার কমিশনার সমস্ত জাতকুল মেনে দিয়ে সবাইকে বলছে তোর এখন সোভিয়েত ইউনিয়নের লোক, ভুলে যা কে কোন জাতে ছিলি। এই হলো সোভিয়েত ইউনিয়ন। এবং মনে রাখেন, তখন কিন্তু লেনিন বেঁচে আছে। লেনিন মারা গেছে 23 সালের ডিসেম্বরে। 1923 ডিসেম্বরে মারা গেছে, না 24 ডিসেম্বরে মারা গেছে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যে এভাবে সোভিয়েত ইউনিয়ন বানানো হচ্ছে, সেইটা
লেনিন তো জানতো। আচ্ছা, একটা মজার উদাহরণ দিই। এই উদাহরণটা দিলে আপনারা নিশ্চিত হবেন। নেহরু, নেহরুর স্টালিন মন্ত্রী কে ছিল জানেন? বল্লভ ভাই পটল, বল্লভ ভাই প্যাটেল। এই যে প্যাটেলের নাম, ভাই ভাই মানে বুঝছেন, যার নামের মধ্যে ভাই আছে বুঝবেন এ হলো গুজরাটি। যার মেন নামের বেলা আছে বইন, বুঝবেন গুজরাটি, প্যাটেল। এই বল্লভ ভাই প্যাটেল আর্মি পাঠায়, এই যে মানে যতগুলা রাজ্য দেশ ছিল ইনক্লুডিং কি বলি আমরা, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ দখল করছিল আর্মি পাঠায় এই বল্লভ ভাই প্যাটেল। এবং এত কঠোর ভাবে, এক পর্যায়ে নেহরুই ওকে বলতেছে, ভাই আপনি তো স্টালিন হয়ে গেছেন। কিছু বুঝলেন কমিউনিস্ট ভাইরা? আপনারা মহান কমিউনিস্ট, দুনিয়ার শ্রেষ্ঠ, আপনারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ লোক কমিউনিস্ট। এবার হয়েছে, এবার বল্লভ ভাই প্যাটেলের ভাইরা ভাই আপনারা হায়দ্রাবাদ দখল করছিলেন আপনারা, বুঝছে? এই হায়দ্রাবাদ দখলের মতন করে যতগুলা পুরানা জারের, রাশান জারের যত সাম্রাজ্য ছিল আফগানিস্তানের আগে পর্যন্ত, এই পুরাটা দখল করে নিয়েছিলেন আপনারা, নিয়া সবগুলোকে নিয়া সোভিয়েত ইউনিয়ন বানাইছিলেন। এবং সেইটার মন্ত্রী ছিল স্টালিন, আপনাদের বাপ। হয়েছে? এটা তলায় হাত দিয়ে কথা বললেন। পাহাড়ের নাম শুনলে আপনাদের পেট পড়ে যায়, তাদের জন্য আপনি কিছু করার জন্য। এগুলো একটু কমান, একটু বন্ধ করেন, অনেক হয়েছে। ওকে, এবার উল্টা একটা পজিটিভ জায়গা দিই, আমি একটা প্রেডিকশন করে দিই। আজ থেকে 10 থেকে 15 বছর, বেশি না, ইমাজিন করি, ধরা যাক আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি কি করবো? 5 বছরের মধ্যে পুরো উল্টাই দিব আমি। কি দিয়ে জানেন? জানেন না? এই পাহাড়ি যত রাজনীতিবিদ আছে, আপনি নাম লিস্ট করে রাখেন কার কার রাজনীতিবিদ। না না, মারার জন্য বলতেছি না। এই রাজনীতিবিদদেরকে আপনাদের এই পাহাড়িরা লাঠায় আপনাদের পাড়াতে থাকতে দেবেন, আর মরলেও আপনার সৎকারে আসবে না। কেন জানেন? আপনাদের 15 লাখ জনগোষ্ঠী বেঁচে থাকতে পারে, আমরা পুরো 18 কোটি বাঙালি জনগণ আছে, 18 কোটি জনগণ হইতে পারে ওদের বাজার। একটা যদি কলার গাছের কলাও লাগায়, ওই কলাটা বিক্রি করবে, রেডি বাজার এখানে রেডি আছে। খবর নিচ্ছেন? এই যে মেয়েগুলা দেখেন যারা ফুটবল খেলার নাম কামাইতেছে, জাস্ট দেখেন, আমাদের কিন্তু মুসলমান বলে মেয়েরা ফুটবল খেলে না। এই যে গ্যাপটা, এই গ্যাপটা ঠিকই আপনারা পূরণ করে দিচ্ছেন। আপনাদের ওখানে কোন একটা স্কুলের মাস্টার, সে জাস্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, আর দেখেন অবারিত সুবিধা সরকারের দিক থেকে। ন্যূনতম আপনি পাহাড়ি বলে আপনার প্রতি অসম্মান আছে নাকি? তাকে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, কথা খেয়াল করছেন? পুরা দেশের মানুষ পাহাড়িদেরকে নিয়ে উৎসব করতেছে, পাহাড়ি মেয়েটাকে তাদের মনে করতেছে। আর আপনারা কি করতেছেন? ইন্ডিয়ান দালালি করে আমাদের সাথে এনিমিটি মারাচ্ছেন, আদিবাসী মারান। আর তফাৎগুলো দেখেন, আপনাদের প্রতিটা লোকের যে জায়গা জমি, প্রত্যেকটা চাষাবাদের জমি বানায় দেওয়া যাবে। আর জমি জমা যেসব বিতর্কটা এক টুরিতে ঠিক করে দেওয়া যায়, এটা কোনো ব্যাপারই না। এটা কখনোই ঠিক হবে না যতদিন আপনার হাতে অস্ত্র নিয়ে এই যে সকল আদিবাসীর নামে ইন্ডিয়ানদের হয়ে দালালি করবেন, এখানে সশস্ত্রতা করবে। আমরা ঠিক আমি 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 একাই উদ্যোগ নিয়ে ঠিক করে দিতে পারি, এর কোনো ব্যাপার না। আর কি হবে? দুটো জিনিস করলে পুরা পাহাড়ের চেহারা বদলে যাবে। আপনাদের কারো কথা শুনবে না, নেতৃত্ব চলে যাবে আপনাদের। একটা হলো আপনাদের কৃষিজাত পণ্য আমরা কিনে নেব, মানে কেনার, বাজারজাত করার, এই 16-18 কোটি মানুষ আপনার ক্রেতা হয়, এটার ব্যবস্থা করে দেবো, এগুলো একটা। আর 2 হলো প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমি রাস্তা বানাই দেব। কি বুঝছেন কিছু? এটা খুব কঠিন আমাদের জন্য। পাহাড়ি এলাকা কত বড় হবে? 50 থেকে 100 কিলোমিটার। জাস্ট মূল একটা রাস্তা বানাবো, বাকি যোগাযোগের রাস্তা দেবো। আমাদের স্থানীয় সরকারে যেটা প্রত্যেকটা উপজেলায় বানাইতেছে আজকাল, এটা খুব কঠিন কিছু। এই দুটা বানাই দিলে আপনারা যখন দেখবেন যে আপনার প্রত্যেকের ভাগ্য ফিরেছে, আপনারা একটা ফসল উৎপাদনকারী, যে ফসলটা বাজারে দাম, ভালো দামে বিক্রি হয়। আপনাদের মাটি এখন আমাদের বাংলাদেশের মানে সমতলের মাটির মতো নষ্ট হয়ে যায়নি। আমাদের সমতলের মাটি আমরা সার কীটনাশক দিয়া শেষ করে ফেলছি।
এখনো যদি ওইটা বাঁচাতে চাই তাহলে একটা সুযোগ আছে, নির্ভর করছে আপনাদের শয়তান যত রাজনৈতিক নেতা আছে, ইন্ডিয়ান দালাল আছে, এই সন্তুর লালমার মতন, এই ইউপিডিএফ এর মতন, তারা থাকলে আপনারা শেষ হয়ে যাবেন। ইভেন এখনো দেখেন যে কটা লোক দুইটা পয়সা আয় করতে পারে, সে কি করে, তার এলাকা থেকে কলা মূলা মানে সবজিটা নিয়ে এসে ঢাকায় দেখেন কিছু দোকান তৈরি হয়ে গেছে, ওরা আপনাদের জিনিস রাখে। একটা পার্টি তৈরি হয়েছে যারা ওখান থেকে কিনে না আবার এই দোকানে দেয়। জিনিসগুলো বোঝার চেষ্টা করে। আপনাদের গ্রামের মহিলাগুলো কি পরিমাণ কষ্ট করে দেখেন, ওদের সামনে আপনার মুখ দেখাইতে পারবেন আপনারা কারা? আপনাদের কোনো 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 ধরনের ভিত্তি আছে ওদের কাছে, ওয়ার্কিং পাহাড়ি লোকদের কাছে? এই যে দেখেন চাকমারা, তার 5% সুবিধা দেওয়া সবটা তারা নিছে। আজকে যে পরিমাণ চাকমা ডাক্তার আছে, বুঝছেন কিছু? ওরা বুঝে না যে না তারা কি বলে আর তারা কি পাইতেছে। এই যে বাংলাদেশকে আপনারা এনিমি মানে রাখছেন, বাংলাদেশ তাদের জন্য এনিমি। এটা অচিরেই যেটা শুরু হবে, আপনারা 12টা যে পূজা দিয়ে আছেন তার লগে চাকমাদের ঝগড়া লেগে যাবে আননেসেসারি। এটাও বন্ধ করতে পারবেন না আপনারা। বাংলাদেশ আপনাদের জন্য উপরে উঠার সিঁড়ি, আর যদি মনে করেন এটার সাথে লাগতে আসবেন, সিঁড়ি তো হবেই না, উল্টা আপনাদের মেরে এলা হবে। একদম খাঁটি বাংলায় বলি, কোন রাষ্ট্র দুনিয়া নাই যে দাঁড়া দাঁড়া দেখবে আপনি সেই রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছেন। থ্যাংক ইউ।